মিডিয়েটে পড়তে তো তখন তো তুমি কিছু জানতে না, অল্প কিছু জানতে, এই জন্য মনে করতে যে আমার পুরো ডিকশনারিটাই মুখস্থ। এখন তুমি সেলফোর্ডের ডক্টরেট, পোস্ট ডক্টরাল, তুমি সারা পৃথিবীতে ঘুরে ঘুরে বক্তৃতা করো, পড়াও, তো তোমার এখন কেন মনে হলো যে আমার অক্সফোর্ড ডিকশনারি মুখস্থ না? স্যার ঠিকই আছে, আমরা তখন যেটা মনে করতাম এখনও মনে করি। তা আমি ওকে বললাম যে এটা হচ্ছে তোমার অতি ভক্তি, সেই যে ইন্টারমিডিয়েটে পড়ার বয়সটা অত্যন্ত ইমপ্রেশনেবল, সেই এইজে সেটা মনে করতো, এখনও সে ধারণা পোষণ করে। আমি আনন্দিত এ কারণে, আসলে যে একা সে ক্ষুদ্র, যার ঐক্য নাই সে তুচ্ছ। এই যে একটু আগে সিটি কলেজের সম্মানিত উপাধ্যক্ষ মহোদয়, আমার বন্ধু জসিম স্যার যে কথা বললেন, যে একত্র হওয়ার যে আনন্দ, আসলে তো ফ্রেন্ডশিপ একটা অন্য ব্যাপার। আমি বিশ্ববিদ্যালয়ে আমরা এরশাদের সুবাদে 8 বছর পড়েছি, 4 বছরের পড়া, 5 বছরের পড়া, সাইনে ডাই বলা হতো। আমাদের স্যার কবিতা লিখেছেন যে ক্লাস বন্ধ সাইনে ডাই, বিশ্ববিদ্যালয়ে যাইনে তাই, মাসকাবারে মাইনে পাই, যদিও তা চাইনে ভাই। সেইটা পড়ে একটা বই নিয়ে আমি চলে গেছি আমার বাড়িতে। যে বাসটা পেয়েছি তার একেবারে পেছনের সিটে নেথানিয়েল হথর্নের বইটা নিয়ে চলে গেলাম। উপন্যাসীটা মনে হয় 50 বার পড়লাম, এই একটা বই নিয়ে চলে গেলাম। তা আমরা তো সেই পড়াশোনা করেছি, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে আমাদের এ ধরনের ব্যাপার ছিল, নানা ব্যাপার ছিল। তার মাঝে বড় ব্যাপার ছিল এই যে পলিটিক্যাল ইন্টারাপশন, যেটাকে আমরা ডিসরাপশন ইন বিটুইন বলি, সেটা ছিল। তো সেই সময়ে শিক্ষকতা একটা শিল্প ছিল, এটা অনেকটা এখন লুপ্ত। সে সময়ে শিক্ষকদের মর্যাদা, সেটা একটা ঐতিহ্য ছিল, সেটাও এখন অনেকটা বিলুপ্তির পথে। সে কারণে আমার শিক্ষার্থীরা যারা আমি বলবো সরাসরি আমার ছাত্র নয়, যেমন এখানে রিপন আছে, আমি তো সবাইকে তুমি করেই বলছি, শিক্ষকদের দোষ হচ্ছে সবাইকে ছাত্র মনে করে। তো যাই হোক, অটোমেটিক ও যখন রিং করলো আমি একটু জানতে চাইলাম, এবং আমি খুব ভেতরটা খুব আলোকিত হয়ে গেল। এবং এটা এক্সপান্ডেড যে সিটি কলেজের শিক্ষার্থীরা তো পারে, ইচ্ছে করলে সবই পারে, এবং তারা আজকে আসলে দেখিয়ে দিয়েছে যে তারা পারে। এবং যে কথা আমি বলতে চাই যে আসলে আমরা যখন একত্র হওয়ার ভিতর দিয়ে অনেকগুলো ব্যাপার ঘটে যায়। এখন তো ওই জীবনে নেই, এখন কন্ট্রিবিউট করার একটা সময় আমাদের এসেছে প্রত্যেকেই, আমরা যেখানেই আছি। এই যে আমরা বলি যে কানেক্টিং দ্য ডটস, এই যে এতগুলো মানুষ প্রত্যেকটা একটা ডটের মতো আমরা কানেক্টেড হয়ে গেলে বিশাল শক্তি। আমরা এখন আবার নতুন করে প্রত্যেকের সাথে প্রত্যেকে সম্পর্কিত হচ্ছি, এবং এই সাম্পর্কিক যোগাযোগটা যদি আমরা রক্ষা করি, তাহলে এটি আমাদের যে সামাজিক সম্পর্ক, সেটির ক্ষেত্রে বড় একটা ভূমিকা পালন করবে। এখানে তো বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা আছে, আমার অনেকের চেহারায় আমার মুখস্থ। আমার দেখে এত ভালো লাগলো, আমি এতটা আনন্দিত যে এতদিন পরে আমার শিক্ষকতা শেষ। আমি 93-এর সকালবেলায় ওখান থেকে আমি যখন MA পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট আউট হওয়ার আগের যে 8 মাস 9 মাস, সেই 9 মাস আমি পরীক্ষা দিয়েই একটা ভাইভা দিয়েছিলাম ঢাকায়। তখন ফজরহাট ক্যাডেট কলেজে যিনি প্রিন্সিপাল ছিলেন এবং মির্জাপুর ক্যাডেট কলেজের, ওনারা একটা ইন্টারভিউ নিলেন। তো আমাকে বরিশাল ক্যাডেট কলেজে পাঠিয়ে দিলেন। আমি কিছুদিন বরিশালে, কিছুদিন ফজরহাটে, কিছুদিন ময়মনসিংহে ছিলাম। যেই দিন রেজাল্ট আউট হয়ে গেল, তার 1 সপ্তাহের ভেতরে আমি ঢাকা রেজিডেন্সিয়াল মডেল কলেজে এবং মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে 2টো অ্যাপয়েন্টমেন্ট পেলাম। আমি তখন ঢাকা রেজিডেন্সিয়াল মডেলে জয়েন করেছি, এবং সেটা এক অসামান্য কলেজ। তারপর আমি ঢাকা রেজিডেন্সিয়াল মডেল কলেজ থেকে BCS করে, অর্থাৎ BCS পাস করে আমি প্রথম সাতকানিয়া সরকারি কলেজে যোগদান করি। সাতকানিয়ায় আমি অগাস্টে যোগদান করেছি, ডিসেম্বরে আমি সিটি কলেজে চলে আসতে পেরেছি, সেটাও রেজিডেন্সিয়ালের সুবাদে। ওখানকার এক ছাত্রের বাবা আমাকে ঢাকায় নিয়ে যেতে চায়। আমি বললাম যে না, আমি চিটাগংয়ে থাকতে চাই। তো উনি আমাকে সিটি কলেজে তখন অ্যাপয়েন্ট করলেন, এবং সিটি কলেজ নাইটে আমি পড়িয়েছি। নাইটে পড়াতেই আমি ডেতে পড়িয়েছি। যে স্মৃতিচারণ আমাদের কামরুল ভাই করলেন, আমাদের কায়ুম নিজামী ভাই করলেন, আমার মনে আছে তখন গোলাম ফারুক ভাই, আমি, রিফাত ম্যাডাম, আমাদের লায়লা কাজী ম্যাডাম। ওই যে টেবিলটি কখন পায়ের উপর পড়ে ভেঙে যায়, খুবই অসহায় অবস্থা ছিল, ভেরি ফ্রেজাইল, ভালনারেবল। সেই কলেজের সেই ডিপার্টমেন্ট, এখন অনুক্ষী ম্যাডাম আছেন। অনুক্ষী ম্যাডাম আমার সহকর্মী, আমরা একসাথে কাজ করেছি অনেকদিন, আমাদের অনেক স্মৃতি আছে। আমি তো ছাত্রদেরকে মারধরও করতাম, প্রচুর গালিগালাজ করতাম।
অর্থাৎ ছাত্রদেরকে কি করিনি, সবই করেছি, কিন্তু ছাত্ররা সব মাফ করে দিতে হবে। শিক্ষকদের কাজ হচ্ছে একেবারে আগলে নেওয়া। আমরা হয়তো অতটা আগলে নিতে পারিনি। একে তো ইংরেজি বিদেশি ভাষা, আমাদের বাংলাদেশে এত এত বছর হয়ে গেছে স্বাধীনতার, এখনও কিন্তু কোনো দ্বিতীয় ভাষা নেই। দ্বিতীয় ভাষা না, আমাদের কোনো ল্যাঙ্গুয়েজ পলিসি নেই, এই জাতির কোনো ভাষা নীতি নেই, এখনও নেই। কিন্তু আমাদের ভাষিক ঐতিহ্য আছে, সংগ্রামের রক্তে ছড়ানোর আমাদের অনেক ঐতিহ্য আছে, কিন্তু ভাষা নীতি নেই, যে কারণে বাংলাদেশে কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজও নেই। বাংলাদেশে কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নেই, ইংরেজি আমরা পড়ি ফরেন ল্যাঙ্গুয়েজ। তো সেই ইংরেজি ভাষা ও সাহিত্যে যারা পড়ে, সাহিত্য শব্দটার উৎপত্তি তো প্রথম দিনই আমাদের স্যার বলে দিয়েছিলেন। আমাদের প্রথম ক্লাস করিয়েছিলেন সুজিত দত্ত। আমি আমার ক্লাসেও বলতাম, স্যার প্রথম ক্লাস এসে বলেছিলেন, লিটারেচার ইজ এ ভাস্ট ওশন, ইউ ক্যান ডাইভ অ্যান্ড ইউ ক্যান সুইম, বাট ইউ ক্যান নট রিচ দ্য বটম অফ ইট, ইউ ক্যান নট রিচ দ্য শোর অফ ইট। এই সাহিত্য শব্দটা কোত্থেকে এসছে? রবীন্দ্রনাথ খুব চমৎকার করে বলেছেন যে শহীদ, একজনের শহীদ আরেকজন, এক ভাবের সাথে আরেক ভাবের, এক শব্দের সাথে আরেক শব্দের, এক মানুষের সাথে আরেক মানুষের, এক সংস্কৃতির সাথে আরেক সংস্কৃতির, অর্থাৎ যত ধরনের সঙ্গ আছে সবগুলোকে একত্র করে সাহিত্য। তাহলে সাহিত্যের মানে বিচ্ছিন্ন থাকবে কীভাবে? তাকে সংযুক্ত হতেই হবে। এবং বলা হয়, আমরা তো পড়তে পড়তে বন্ধু হই। ইংরেজ বিখ্যাত কবি অক্টাভিও পাস, তার কবিতা আছে, ফ্রেন্ডশিপ ইজ রিং অ্যান্ড এ রিভার, and the river goes through the ring, and the ring is an island in the river. তো এখন অনেক কথা আছে ওখানে, কত কথা যে বলা আছে। বক্তৃতা তো দীর্ঘক্ষণ করা যায়, শিক্ষক একজন মঞ্চে উঠলে 40 মিনিট চলে যায় না, আমরা আরও দীর্ঘ সময় লম্বা ক্লাস নিয়ে অভ্যস্ত, কাজে আমি এখানে করবো না। আমার শিক্ষার্থীরা দু একটা কবিতা পড়তে আমাকে বলেছে, শুনতে চায়। এখানে আমার বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুদের নিয়ে স্মৃতিচারণ করা কবিতাও আছে। আমি গ্রামের ছেলে, গ্রাম থেকে এসেছি। আমি প্রথমে একটা কবিতা পড়ি, সেটা হচ্ছে স্মৃতি। স্মৃতিটা হচ্ছে, আমি যখন পুকুরে গোসল করতে যেতাম, আমাদের গ্রামের মাঝখানে একটা বড় পুকুর ছিল, শানবাঁধার। বাড়ির পুকুরে না, ওইটাতে, ওই দিঘিটাতে চলে যেতাম। ওখানে গেলে হাত থেকে ফসকে সাবান পড়ে যেত, সাবানটা পড়ে গেলে সাবান খোঁজার জন্য ডুব দিতাম, আর সাবান খুঁজে পেতাম না। সেই স্মৃতিটাকে আমি এখানে লিখেছি। আমার এই কবিতার বইটির নাম হচ্ছে নেমে এসো বৃষ্টি ফোঁটার অনিবার্যতায়, রকমারিতে অ্যাভেলেবল। এবং এই আমি অ্যাডভার্টিজমেন্ট করছি না, এমনিতেই বললাম। স্মৃতি। বালক বেলায় গায়ে মাখা সাবান কতবার হাত থেকে ফসকে জলের অতলে ডুব মেরেছে, তার লেখা জোখা নেই। যেন তাজা মাছ পিচ্ছিল লেজ বাঁকিয়ে টুস্কি দিয়ে চলে গেছে আপন আলোয়ে। সেই সব অপ্রস্তুত হারানোর স্মৃতি, পরাজয়ের বোধ কষ্ট দেয় আজও। একটিও তো দ্বিতীয়বারের জন্য আসেনি হাতে। কোন অতলে কাদার গায়ে লেগে আছে আলোর হৃদয়, জলের গভীরে জল, কাদার উপরে জল, জলে আলোয় খেলা করে উজ্জ্বল আঁশ। সাবানের শিরোহি লেগে আছে বুঝি মাছের ফুলকোয়, হানির ফেনায়, কেন যে অবেলায় অবলীলায় সেই সব স্মৃতি পিচ্ছিল মাছ হয়ে ঘাই মেরে যায় মনের সরোবরে, আকস্মিক ফসকে যাওয়া সেই সব সাবানের মতো। এটি একটি কবিতা। আর বলুন, আরেকটা বলবো নাকি না? আপনি বাড়ি আছো? বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাণ মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে। অবনী বাড়ি আছো? আধে বিলীন হৃদয়ে দুরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি। আরেকটা কবিতার আংশিক পড়ি। এটা তো এখন অনর্থ আখ্যান। এটি হচ্ছে 2024 সালের ফেব্রুয়ারিতে লেখা কবিতা মনে হয়। অনর্থ আখ্যান। মানুষ তো মারা গেছে আজ বহুকাল, জেগে আছে শুধু তার স্মৃতি কঙ্কাল। মানুষ তো মারা গেছে বহুকাল আগে, এখন তো চারদিকে প্রেতপক্ষ জাগে। বিষাক্ত ঘোলা জলে চরাচর ডুবে, অশুভের কি দাপট পশ্চিম পূবে। একজনও মানুষ নেই, একটিও ঘর, বিষাক্ত ঘোলা জলে ডুবে চরাচর। এখন তো রাতের হাতে প্রভাতের খুন, এখন তো ধেয়ে আসে দিগন্তে আগুন,
এখন তো কলম মৃত কালামের কাল, এখন তো চৌদিকে লেলিহান লাল, এখন তো হৃদয় জুড়ে আগুনের বান, আঙুলে আঙুল বাজে শূন্য আখ্যান। এরপরে আমরা বলবো যে আমাদের কোনো আখ্যানই, কোনো ইতিহাসই শূন্য নয়, কারণ আমরা তো দ্রুত ধাবমান এবং সমস্ত ব্যর্থতা, সমস্ত হতাশা, সমস্ত পরাজয়ের আমরা প্রবল প্রতিদ্বন্দ্বী। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সমস্ত হতাশা, আমাদের সমস্ত পরাজয়ের যে সমস্ত গানি এবং দেয়াল আছে সেগুলো আমরা গুড়িয়ে দিতে পারবো। আমরা জানি যে আজকে